ব্রেকিং নিউজ। গণভোট নিয়ে এখনও জোরালো প্রচার নেই। ভোটের দিনই সংস্কার প্রশ্নে হ্যাঁ না সিদ্ধান্ত। ব্রেকিং নিউজ। ঢাকায় পা রাখছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। রাজনীতিতে কী বার্তা নিয়ে আসছেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন? ব্রেকিং নিউজ। গণভোট নিয়ে এখনও জোরালো প্রচার নেই। ভোটের দিনই সংস্কার প্রশ্নে হ্যাঁ না সিদ্ধান্ত। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট। ভোটের বাকি আর মাত্র 1 মাস, কিন্তু সংসদ নির্বাচন নিয়ে যত আলোচনা হচ্ছে, গণভোট নিয়ে তেমন দৃশ্যমান প্রচারণা এখনও নেই। রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে কথা বললেও গণভোটকে কেন্দ্র করে বড় ধরনের মাঠ পর্যায়ের প্রচার এখনও শুরু হয়নি। সরকারের উদ্যোগ থাকলেও মাঠে প্রভাব কম। গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকার টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠ পর্যায়ে সব দিকেই উদ্যোগ নিয়েছে। তবে বাস্তব চিত্র বলছে এই প্রচার এখনও তৃণমূল পর্যায়ে কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারেনি। সরকার মসজিদের ইমাম এবং বিভিন্ন সরকারি দফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের গণভোটের প্রচারে যুক্ত করছে। বিশেষ করে ইমামদের মাধ্যমে মসজিদ ভিত্তিক প্রচার, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা ও গ্রাম পুলিশ দিয়ে প্রচারপত্র বিতরণ, উঠান বৈঠক আয়োজন, এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। তবে যেসব কর্মকর্তা গণভোটের প্রচারে যুক্ত হচ্ছেন, তাদের অনেকেই আবার নির্বাচনী দায়িত্বেও থাকবেন। এতে করে সরকার একটি পক্ষ নিয়ে প্রচার চালাতে পারে কিনা সে প্রশ্নও সামনে এসেছে। হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান। অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে বলছে, গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে তারা প্রচার চালাচ্ছে। গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটের প্রচারে এখনও দুর্বলতা আছে, এটা অস্বীকার করা যাবে না। তবে আমরা আশাবাদী আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার। এই সরকারের 3টি ম্যান্ডেট: বিচার, সংস্কার, নির্বাচন, এবং বিদ্যমান আইন অনুযায়ী গণভোটের পক্ষে ইতিবাচক প্রচারে কোনো আইনি বাধা নেই। কী নিয়ে গণভোট? 2024 সালের 8 অগাস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এই সনদে রয়েছে মোট 84টি সংস্কার প্রস্তাব, এর মধ্যে 48টি সংবিধান সম্পর্কিত প্রস্তাব। এই 48টি প্রস্তাব নিয়েই হবে গণভোট। এই প্রস্তাবগুলো 4টি বিষয়ের মধ্যে ভাগ করে গণভোটের প্রশ্ন তৈরি করা হয়েছে। তবে অনেকের অভিযোগ, এই প্রশ্নগুলো জটিল ও সাধারণ মানুষের জন্য দুর্বোধ্য। 48টি সংস্কার প্রস্তাব সম্পর্কে বেশিরভাগ ভোটারেরই পরিষ্কার ধারণা নেই। রাজনৈতিক দলগুলোর অবস্থান। 6 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জানায়, নির্বাচনের আলোচনার ভিড়ে গণভোটের বিষয়টি হারিয়ে যাচ্ছে। তারা সরকার ও নির্বাচন কমিশনের কাছে গণভোটকে সামনে আনার আহ্বান জানায়। রাজনৈতিক অবস্থানগুলো সংক্ষেপে: জামায়াতে ইসলামী ও এনসিপি অনেক নেতা প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে। বিএনপি কিছু নেতাকর্মী সামাজিক মাধ্যমে না ভোটের পক্ষে, তবে দলীয় অবস্থান হিসেবে সেটি নয়। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার আমাদের মজ্জাগত, এটি একটি চলমান প্রক্রিয়া, সেখানে না বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তবে জাতীয় ঐক্যমত কমিশনে কিছু সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির ভিন্নমত থাকায় সব দল শেষ পর্যন্ত কতটা সরব হবে সে বিষয়ে সংশয় রয়ে গেছে। মাঠের বাস্তব চিত্র। চট্টগ্রাম, ঢাকা এবং অন্যান্য জেলার চিত্র বলছে, বড় সড়কে গণভোটের বিলবোর্ড খুব কম। অনেক এলাকায় পোস্টার বা ফেস্টুন চোখে পড়ছে না। সুপার ক্যারাভান গেলেও মানুষের আগ্রহ সীমিত। চট্টগ্রামের এক বাসিন্দা বলেন, গণভোট হবে এটা বুঝেছেন, কিন্তু কেন ভোট দেবেন এবং কিভাবে দেবেন তা এখনও স্পষ্ট নয়। ফেনী শহরে কিছু এলাকায় ফেস্টুন ও মাইকিং দেখা গেলেও সেখানেও মানুষের আগ্রহ তুলনামূলক কম। ঢাকায় কিছু অনুমোদিত এলইডি স্ক্রিনে সরকারি ভিডিও প্রচার করা হচ্ছে, তবে সেটিও সীমিত পরিসরে। পক্ষ নিয়ে প্রচার বৈধ কিনা?
গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে শিরোনামে সরকারের একটি লিফলেটে বলা হয়েছে, হ্যাঁ ভোট দিলে সংস্কার পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। এভাবে সরকার পক্ষ নিয়ে প্রচার চালাতে পারে কিনা এই প্রশ্নে অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিশেষজ্ঞদের মতে এর কোনো আইনি বাধা নেই। শেষ কথা, 1 মাসও বাকি নেই ভোটের। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট এখনও সাধারণ মানুষের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। সরকার আশাবাদী আগামী 7 থেকে 10 দিনের মধ্যে প্রচার ঘাটতি কাটিয়ে উঠবে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যাচ্ছে, জিজ্ঞাসা, ভোটাররা কি গণভোটের প্রশ্ন বুঝে ভোট দিতে পারবেন, নাকি সংসদ নির্বাচনের ভিড়েই হারিয়ে যাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? এই উত্তর মিলবে 12 ফেব্রুয়ারির ব্যালট বাক্সে। ব্রেকিং নিউজ, ঢাকায় পা রাখছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। রাজনীতিতে কী বার্তা নিয়ে আসছেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে, কারণ আজ ঢাকায় পৌঁছাচ্ছেন বাংলাদেশি নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন। কিন্তু প্রশ্ন একটাই, তিনি কি কেবল একজন কূটনৈতিক প্রতিনিধি, নাকি বাংলাদেশের রাজনীতির জন্য স্পষ্ট কোনো বার্তা নিয়ে আসছেন? 2024 সালের এপ্রিলে পিটার হাস দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত ছিলেন না। সেই শূন্যতার অবসান ঘটিয়ে এবার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত এই কূটনীতিক। পিটার হাস পর্বের পর নতুন অধ্যায়। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তের রাজনৈতিক লক্ষ্যই সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত। নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও স্থিতিশীলতা। গত জুন-জুলাই থেকেই যুক্তরাষ্ট্র বারবার বলছে বাংলাদেশে তারা চায় দ্রুত নির্বাচন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন, এমন সরকার যারা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে। এই প্রেক্ষাপটেই আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা স্ট্রেসি জ্যাকবসনের লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ। অনেক বিশ্লেষক এটিকে দেখছেন একটি মধ্যপন্থী ও নিয়ন্ত্রিত রাজনৈতিক সমাধানের ইঙ্গিত হিসেবে। সিনেট শুনানিতে যে বার্তা স্পষ্ট হয়েছিল, অক্টোবর মাসে মার্কিন সিনেটে রাষ্ট্রদূত হিসেবে শুনানির সময় ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের সঙ্গে চীনের বাড়তে থাকা সামরিক সম্পর্ক যুক্তরাষ্ট্র কিভাবে মোকাবেলা করবে। বিশেষ করে উঠে আসে সাবমারিন ঘাঁটি আধুনিকায়ন, চীনা যুদ্ধবিমান কেনার আলোচনা, মিসাইল ও রাডার সংগ্রহ, সামরিক ড্রোন কারখানা স্থাপন। এই সব বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতিতে গভীর উদ্বেগ তৈরি করেছে। শুনানিতে ব্র্যান্ড ক্রিস্টেনসেন স্পষ্ট করেন, তিনি বাংলাদেশে এসে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার ঝুঁকি বোঝাবেন। ট্রাম্প প্রশাসনের নতুন শকচ্ছি থিঙ্ক টু অ্যাক্ট নীতি। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ঘোষণা করেছে নতুন কৌশল থিঙ্ক টু অ্যাক্ট। এর অর্থ, যেসব দেশ চীনের সঙ্গে সামরিক ও কৌশলগতভাবে অতিরিক্ত ঘনিষ্ঠ হবে, যুক্তরাষ্ট্র সেখানে নিষ্ক্রিয় থাকবে না। এই বার্তাটি অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউনূস সরকারের ভারসাম্যের চেষ্টা। বর্তমান সরকার একদিকে চীনের সঙ্গে বড় সামরিক ও শিল্প চুক্তি, পাকিস্তান চীন যৌথ যুদ্ধবিমান আলোচনা, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করতে আন্তর্জাতিক মিশনে সেনা পাঠানোর সম্মতি। সব মিলিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। পিটার হাসের দায়িত্বকাল 2022 থেকে 2024 সাল বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত দৃশ্যমান ও সক্রিয়। সে সময় অনেকেই মনে করেছিলেন ওয়াশিংটন সরাসরি রাজনৈতিক পরিবর্তন চাইছে। এবার প্রেক্ষাপট ভিন্ন। যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, আর তার প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূত হিসেবেই আসছেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন। ফলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের কৌশল কি আগের মতোই থাকবে, নাকি আরও বাস্তববাদী ও হিসাবী পথে হাঁটবে? যুক্তরাষ্ট্রের 3টি প্রধান লক্ষ্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে এই নিয়োগের পেছনে যুক্তরাষ্ট্রের 3টি বড় লক্ষ্য রয়েছে। 1. রাজনৈতিক লক্ষ্য, 2. বাণিজ্যিক ও সামরিক স্বার্থ, 3. আঞ্চলিক নিরাপত্তা ও চীন কেন্দ্রিক কৌশল। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, এসব সিদ্ধান্ত নির্বাচিত সরকারের অধীনেই নেওয়া হোক। জামায়াত, চীন ও যুক্তরাষ্ট্রের হিসাব। চীনের সঙ্গে জামায়াতে ইসলামের ঘনিষ্ঠতা এখন স্পষ্ট। জামায়াতের কর্মসূচিতে চীনা কূটনীতিকদের উপস্থিতি, ছাত্র শিবির নেতাদের চীন সফর, অবকাঠামো ও শিক্ষাক্ষেত্রে প্রতিশ্রুতি। এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নজর এড়াচ্ছে না।
অন্যদিকে বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক ইতিহাসগতভাবে কখনোই নিঃস্বার্থ ছিল না। তাইওয়ান ইস্যু এখনও বেইজিং ভুলে যায়নি, এটিও কৌশলগত বাস্তবতা। আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে? সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন এখানেই। আওয়ামী লীগ কি আবার রাজনৈতিক মাঠে ফিরতে পারবে? কোন নেতৃত্বে, কোন পরিসরে? কূটনৈতিক সূত্রের দাবি, দিল্লি ও ওয়াশিংটনে এ নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি শব্দটি বারবার উচ্চারিত হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বের একটি অংশ আশাবাদী, নতুন মার্কিন রাষ্ট্রদূত সব পক্ষের সঙ্গেই যোগাযোগ করবেন। তবে বাস্তবতা কঠিন। মামলা, গ্রেপ্তার আতঙ্ক, জামিন সংকট, এই বাধাগুলো না কাটলে শুধু কূটনৈতিক তৎপরতায় রাজনৈতিক প্রত্যাবর্তন সহজ নয়। শেষ কথা, ব্রান্ড ক্রিস্টেনসেন কেবল একজন রাষ্ট্রদূত নন, তিনি আসছেন নির্বাচন, চীন নীতি ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্পষ্ট বার্তা নিয়ে। বাংলাদেশের জন্য এটি একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে রাজনৈতিক সম্ভাবনার জানালা।